আনায়া আর কথা বাড়ায়নি। নিবরাস বুঝে চুপ থাকার সম্মতি লক্ষণ। সেও সময় ব্যয় করে না। আনায়ার তরুণ আশুক আবরণ ছাড়াতে উদ্যত হয়ে পড়ে। প্রেয়সীকে সবটা উজাড় করে ভালোবাসা। নিবরাসের ভালোবাসার পরশ নিশ্চুপে নিজের গায়ে মাখে আনায়া। প্রণয়ের ঢেউ থামাতে ব্যস্ত দুটো তনু। সকাল সকাল শাওয়ার নিয়ে রুম গোছাচ্ছে আনায়া। নিবরাস শাওয়ার নিয়ে রুমে প্রবেশ করে। ড্রয়ার থেকে ওষুধ বের করে আনায়ার হাতে দেয় নিবরাস। খেয়ে নিও মনে করে। সরি, হ্যাঁ, রাতে কষ্ট দিতে চাইনি। আনায়া মাথা নাড়িয়ে শাড়ি ভাঁজ করতে ব্যস্ত হয়ে পড়ে। রুমটা গুছিয়ে নিজের জমা ফ্লাওয়ারগুলো নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে নাড়াচাড়া করছে। নিবরাসের দেওয়া গিফটগুলো খুলে দেখে। হাতে একটা রিং পরে আর চেইনটা রাখে পরার জন্য। বাকিগুলো ড্রেসিং টেবিলে ড্রয়ারে রেখে দেয়। নিবরাস পাঞ্জাবি পরে আয়নার সামনে এসে নিজের চুল ঠিক করছে। আনায়া তখন চেইন হাতে নেয় পরার জন্য। নিবরাস তাকে থামিয়ে দেয়। নিজ হাতে আনায়ার গলায় চেইন পরিয়ে দেয়। আনায়া দুজনাকে দেখে। তখন নিবরাস বলে, তুমি আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছো। আগে আমি অসুন্দর ছিলাম নাকি? না, আমার ভালোবাসা পেয়ে তোমার রূপ খুলে গেল দেখছি। সরুন তো, সব সময় ঢং করে নিজের থোত মানিয়ে। তো করব না, না হলে বউ আমায় গাধা আনস্মার্ট ভেবে পাত্তা দিবে না। আপনার এত ঢং কোথা থেকে আসে জানি না। সরুন তো, আমার ভালো লাগছে না। বেশি খারাপ লাগছে তো কি, যান আপনি, পাশান। সরি। আনায়া উঠে দাঁড়ায়। সোজা খাটের উপরে গিয়ে শুয়ে পড়ে। নিবরাস হাত ঘড়ি পড়তে পড়তে বলে, আমি নাস্তা নিয়ে আসছি, ওষুধ খেয়ে নিবে। নিবরাস বেরিয়ে যায়। আনায়া নিজের পায়ের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর নিবরাস ট্রে নিয়ে ভিতরে আসে। আনায়ার জন্য ব্লেড, জেলি, কফি এনেছে। খাটের পাশে ছোট টেবিলে ট্রে রেখে নিবরাস বসে পড়ে। আনায়াকে ব্রেডে জেলি লাগিয়ে দেয়। নাস্তা শেষ হতে ওষুধ খাইয়ে নিবরাস উঠে দাঁড়ায়। আজকে রুমেই থাকো, বের হতে হবে না। আপনি এখন চলে যাবেন? হ্যাঁ, কিছু কাজ আছে, তবে তাড়াতাড়ি ফিরবো। আচ্ছা, সাবধানে যাবেন আর নাস্তাটা করে যাবেন। আচ্ছা। নিবরাস দরজার কাছে আসতেই আনায়া ডাক দেয়। নিবরাস ফিরে তাকায়। আনায়া থেকে হাত বাড়িয়ে ইশারা করতে নিবরাস আনায়ার সামনে বসে। আমার কপালে চুমু না দিয়ে চলে যাচ্ছেন? রুলস দেয়নি মনে হয়? প্রতিদিন বাইরে বের হওয়ার সময় আমার কপালে চুমু খেয়ে যেতে হবে। তোমার মুখ থেকে এটা শোনার অপেক্ষায় ছিলাম বউ। নিবরাসের কথায় আনায়া ভেবাচাকা খেয়ে যায়। নিবরাস হেসে বলে, ঠোঁট কপাল দুটোতে আমি চুমু খেতে চাই। একটার পারমিশন পেয়েছি, আরেকটার পারমিশন যদি দিতে খুব উপকৃত হতাম। যান বদলোক, আপনার চুমু খেতে হবে না। বাঙালি মানুষ বসতে দিলে শুতেও চায়। অসভ্য। অসভ্যতা আমি একটু গড়াই যাই বউ। নিবরাস জোর করে আনায়া ঠোঁটে চুমু খায়। খাওয়ার সময় কপালে চুমু খেয়ে বেরিয়ে যায়। আনায়া রাগে দৃষ্টি নিক্ষেপ করে নিবরাসের দিকে। সে পড়েছে মহাবিপদে। মনে মনেই ভাবছে, জামাই এতটা রোমান্টিক না হলেও পারতো। থুর, আমি ভেবেছিলাম নেতা মানুষ, সারাদিন জনগণের চিন্তায় বউ আছে যে সেটাই ভুলে যাবে। এখন দেখি 16 গলা পূর্ণ করছে। তাশরিফ খান, তিয়াস খান সহ সিতারা আহমেদ তারা নাস্তা করতে বসেছে। জায়ানও আছে তাদের সাথে। নাজিয়া চুপচাপ নিজের কফিতে চুমুক দিচ্ছে। তখন বন্যা বলে, ভরত স্যার, ম্যাডাম, আমি আর আপনাদের বাড়িতে চাকরিটা করব না। বন্যার এমন কথায় জায়ানের মুখশ্রী মুহূর্তেই চেঞ্জ হয়ে যায়। নাজিয়া তাকায় জায়ানের দিকে। তখন তাশরিফ খান বলেন, নতুন আরেকটা চাকরি পেয়েছি, সেটা আমার বাড়ির পাশেই। আপনাদের বাড়ি তো দূরে, মাকে দেখতে যাওয়ার জন্য ছুটি ফেললেই যেতে হয়। আর সেখানে আমি কাজ শেষ করে রাতেই নিজের বাসায় ফিরে চলে যেতে পারবো। তখন জায়ান বলে, এই সমস্যার কথা আগে বললেই পারতা। প্রয়োজনে রাতে আমি তোমার ড্রপ করে দিয়ে আসতাম তোমার বাসায়। তার মনে হয় আর প্রয়োজন নেই জায়ান ভাইয়া। আগে ভেবে বলতে বন্যা আন্টির প্রয়োজন অপ্রয়োজন, যেহেতু তাকে নিয়ে একটু বেশি ইন্টারেস্ট তুমি। নাজিয়া বলে। তখন জায়ান বলে, আয়াত পাখি, ব্যাপারটা এরকম না। আমি শুনতে চাইনি ব্যাপারটা কেমন। জায়ান চুপসে যায়। তখন সিতারা আহমেদ বলে, বেশি কষ্ট হয় নাকি বন্যা? তখন তিয়াস খান বলেন, কিসের কষ্ট সিতারা? ও তো বাড়ির একজন সদস্য। সেজন্যই তো বললাম, কাজ করে বেতন দেই, বাড়িতে থাকে সেই হিসেবে কিছু চাওয়া পাওয়া তো পূরণ করতে হয়। সিতারা আহমেদের কথায় আগামাথা তার দুই ভাই বুঝতে পারে না। তবে নাজিয়া ঠিকই বুঝে। জায়ান সিতারা আহমেদের দিকে তাকিয়ে মুচকি হাসে।
নাজিয়ার মন চাচ্ছে এক্ষুনি তার মায়ের আর জায়ানের পর্দা ফাঁস করতে, কিন্তু তার মায়ের বিরুদ্ধে তেমন প্রমাণ জোগাড় হয়নি। বিশেষ করে তার অবৈধ বিজনেসের যেটা জায়ান সহ করে সেটার প্রমাণ জায়ানেরটা মিললেও তার মায়েরটা মিলতে পারেনি। এই মহিলা ধূর্তবাজ। সবচেয়ে বেশি খারাপ লেগেছে নাজিয়ার তার মা একজন নারী হয়ে কি করে আরেকজন নারীর ক্ষতি জেনেও কিছু বলেনি। তখন বন্যা বলে, আজকে রান্না করে দিয়ে আমি চলে যাব, আপনারা নতুন কাজের লোক খুঁজে নেবেন। ঠিক আছে। সবাই যে যার মতো নাস্তা করে নিজেদের গন্তব্যের জন্য নেমে পড়ে। জায়ান সিতারা আহমেদের এক অফিস, তারা একই কারে যাবেন। তাশরিফ খানও তিয়াস খান আরেকটা অফিস, তারা এক করে কারে করে যাবে। নাজিয়াকে ড্রপ করে দেয় বাড়ির গাড়ি দিয়ে ড্রাইভার। সুহাসিনী একটা কিন্ডারগার্টেন সামলায়, সেও তার কাজে চলে যায়। খানভিলা ফাঁকা। বন্যা রান্নাঘরে চলে যাবে গেটে তালা লাগিয়ে, চাবি দারোয়ানকে দিয়ে যাবে। জায়ান গাড়ি ড্রাইভ করতেই সিতারা আহমেদ পেছনে বসা। ফোনটা ব্যাগে ঢুকিয়ে সিতারা আহমেদ বলেন, মনে হয় না বন্যা তোমার জন্য চলে যাচ্ছে? হবে হয়তো, বাট কখনো কাউকে কিছু বললে ওকে মেরে দেব। উফ, এসব মারামারি বাদ দাও। ওই তাহিয়ার কাছে আমার কিছু প্রমাণ ছিল, যা ফাঁস করলে আমি কেস খেতাম। জানি ভাইয়ের মেয়ে হলে কি হবে। এক সময় না এক সময় আমায় ফাঁসাতো, সেজন্য রাস্তা থেকে সরিয়ে দিলাম। শুভ, কাজটা প্ল্যানিং করেছি আমি। মেরেছি, কিন্তু আমি মাঝখানে জনগণের নেতা, তোমার একমাত্র মেয়ের জামাই ফেসে গেছে। ধুর, ওরা জাহান্নামে যাক, আমার কি? কাম্মা, আনায়াকে নিয়ে ভাবো না, মায়া লাগে না? তোমায় বলবো নাকি মায়ের লাগে কি লাগে না? আরে বলো না। ও আমার সন্তান। তুমি জানো সন্তানেদের প্রতি মায়েদের ভালোবাসা অকৃত্রিম। এত ভালোবাসা তো ছেড়ে আসলে কেন? ওইখানে কিন্তু জীবনটা গুছিয়ে দিতে পারতে। সেটা আমি জানি। আমার লাভ ছিল তিয়াস খান, ওর জন্য আমি সব করতে পারি। ইউ নো হোয়াট, এই সিতারা না আসলে খানদের এত উন্নতি হতো না। লাইফে টাকা ইনকাম করা প্রচুর দরকার। এত টাকার দরকার যাতে বুড়ো বয়সে আরাম আয়েশ করে কাটিয়ে দিতে পারি। টাকা যাতে শেষ না হয়, আমার ছেলের ভবিষ্যৎ ও যাতে চলে যায়। বুড়ো বয়স যদি জেলে বসে কাটাতে হয়? আমার টাকা আর লোকের অভাব নেই। প্রয়োজনে পুলিশদের মার্ডার করে দিবে। আর সিতারাকে জব্দ করা অত সহজ না। শকুনের চোখ ফাঁকি দিয়ে চলতে পারি আমি। নিবরাজ কিন্তু ঠান্ডা মাথার প্লেয়ার, ওর সাথে জীবনে কেউ টেক্কা দিতে পারে না। ও গোপন টিম আছে, ইভেন আমাদেরও আছে। ও ইট ছুড়লে আমি পাটকেল মারতে তৈরি। মেন প্লেয়ার সিতারা আহমেদ, আর সবাই ভাবে শামীম সর্দার। ও আমাদের দলের লোক। সেদিন মনে হয় নেতার জান প্রাণকে বাঁচিয়ে দেওয়া উচিত হয়নি। ও আমার মেয়ে, ভুলে গেলে? ওর গায়ে একটা আঁচড় লাগলে তোমায় খুন করতে একবারও ভাবতাম না আমি। সরি, আমি কিছু করব না ওর। আমার কথার থেকে এক চুল পরিমাণ নড়চড় হলে তোমায় জেলে ঢুকিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিতে আমার 2 সেকেন্ড সময়ও লাগবে না। তুমিও ফাঁসবা কিন্তু। হাহা, আমি আমার বিজনেস নিয়ে কোনো ইনফরমেশন বা কেস দিব না। দিব তো কাজের মেয়েকে রেপ করার কেস। তুমি জানো সব ভিডিও প্রমাণ আমার কাছেই আছে। তুমি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ। তাছাড়া তোমায় জব্দ করার জন্য আমি কিছু বলিনি, না হলে আমায় তোমাদের অ্যাসিস্ট্যান্ট হতে হতো। মেইন পয়েন্টে আসি। মেইন পয়েন্ট, এখন আমি তোমাদের বস, আর তোমরা আমার কথা মতো সব করবা। সে তো করেছি এখনো। ভাবতে পারিনি আমি টাকা, শো অফ, প্রাচুর্য আমার এতটা অন্ধ করে দিবে। খারাপ পথে চলেই গেলাম। অবৈধ জিনিস পাচার করা, দেশে আনা, কোটি কোটি টাকা ইনকাম করার সাথে 2-1টা টিম রাখা, 2-1টা খুন ও নিজে হাতে করা। নিবরাজ মনে হয় না এত সহজে আমায় ছেড়ে দিবে। আমাদের কোনো তথ্যই বাইরে পাচার হয় না। বাড়িটা বাড়িতে, ফোনেরটা ফোনে, আর অফিসেরটা অফিসেই থাকে। আনায়া শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। আজকে আর সে নিচে যায়নি। তখন তারিশা আসে রুমে। আনায়া এত সুখ সহ্য হচ্ছে না তার।
তারিশাকে দেখে আনায়া বলে, তারিশা আপু বসো, নিশ্চয়ই আমার বানানো রুটিগুলোকে মিস করছো। তোমার বানানো রুটি আমার গলা দিয়ে নামে না। বসতে বসতে বলল তারিশা। আনায়া ফোন রেখে তারিশার দিকে তাকায়। তখন তারিশা বলে, খুব সুখে আছো মনে হয়। না গো, সুখে নেই। তোমার মতো ছেঁচড়া যেভাবে আমার জামাইয়ের পেছনে পড়েছে, চিন্তায় থাকতে হয়। আমি তোমার জামাইয়ের পেছনে পড়িনি, তোমার জামাই আমার পেছনে পড়েছে। এতটা খারাপ সময় আসেনি আমার জামাইয়ের যে তোমার পেছনে পড়বে। দেখা যাবে। আনায়া কথা বাড়ায় না। তারিশা উঠে দাঁড়ায়। এসেছিল আনায়াকে কয়েকটা কথা শোনাবে। এখন আনায়া তাকে শুনিয়ে দিল। রাগ ক্ষোভে রুম থেকে বেরিয়ে যায় তারিশা। তার কিছুক্ষণ পরেই নিবরাস চলে আসে। রুমে প্রবেশ করে কলা কথা বলছে সে। আনায়া উঠে নিবরাসের কাছাকাছি গিয়ে দাঁড়ায়। নিবরাস কলে কথা বলায় ব্যস্ত। আনায়া হাত বাড়িয়ে দেয় নিবরাসের দিকে। নিবরাস তাকে টেনে এক বাহু দিয়ে জড়িয়ে ধরে। আনায়া পুনরায় নিজের হাত নিবরাসের সামনে ধরতেই নিবরাস পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করে আনায়ার সামনে ধরে। আনায়া বক্সটা খুলে দেখে কাপল রিং। নিবরাসের কল কাটার অপেক্ষায় দাঁড়িয়ে রয় আনায়া। কল কাটতেই নিবরাস ফোনের দিকে তাকিয়ে বলে, গিফট পেয়েছি, আমি আনিনি। কি এত বড়লোক শুভাকাঙ্ক্ষী? এই তোমার বোন। আপনি ডেইলি ওর সাথে দেখা করেন? আরে না, ও হোস্টেলে চলে যাবে আর আমার কিছু ইনফরমেশন লাগতো। ও, ওর মনে হয় টাকা বেশি, সেজন্য 2 দিন পর পর গিফট পাঠায়। ওর বাপ মায়ের যা টাকা আছে না, এসব ওর কাছে বিলাসিতা ব্যাপার। নিবরাস রিং দুটো হাতে নেয়। আনায়া আঙ্গুলে একটা পরায় আরেকটা নিজের আঙ্গুলে পরে নেয়। ডায়মন্ড রিং দুটো থেকে তাকিয়ে নিবরাস বলে, একটু পর রেখে দেব। এমা কেন? আরে আমি কত জায়গায় যাই, আর এসব অলংকার ব্যবহার করা আমার পছন্দ না। তুমি করলে করো। ওর থেকে প্রতিদিন গিফট নিয়ে চলে আসেন, ওকে তো কিছুই দিলেন না। তুমি পছন্দ করে দিও, আমার এইসবে আইডিয়া নেই। ক্রেডিট কার্ড নিও। আচ্ছা, আমরা আগামীকাল যাব ওর জন্য গিফট কিনতে। তারপর একদিন ওর হোস্টেলে যাব, ওকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে বের হব। আচ্ছা, যেও। সন্ধ্যা থেকে নাজিয়া ওর বাবাকে ক্রেডিট কার্ড ফেরত দেয়। তিয়াস খান কার্ড হাতে নিয়ে বলেন, আর কেনাকাটা আছে। হ্যাঁ, হোস্টেলে যাব। আম্মুর ক্রেডিট কার্ড আমায় দিও, আপাতত তোমারটা ফাঁকা। তখন সিতারা আহমেদ বসা থেকে উঠে আসেন। তিয়াস খানের থেকে ক্রেডিট কার্ড হাতে নিয়ে বলেন, 2 দিন আগে না নিলা, 2 দিনেই টাকা শেষ। আরে আম্মু, আমি ডায়মন্ড কিনেছিলাম, একটা লকেট আর কি। কই দেখাও তো। ওটা বড় আম্মুর কাছে। আমাকে বললে আমি নিয়ে আসতাম নাজিয়া। আমি আর বড় আম্মু মিলেই কিনে এনেছি। যাও, এবার থেকে টাকার হিসাব করে ভাঙবে। একমাত্র মেয়ে আমি, এটা বলছো তুমি? একটু টাকাই তো খরচ করি, তোমার ব্রেন না। বাবাই, আম্মুকে কিছু বলো। তোমরা দুজন জব করো, আমি একজন মাত্র খরচ করার। আর তোমরা না দিলে কি হবে? জায়ান ভাইয়ার ক্রেডিট কার্ড আছে না, তাই না জায়ান ভাইয়া? তখন জায়ান মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ আছে তো, তোমার যখন খুশি নিও। দেখো, আবার আমি ক্রেডিট কার্ড দিলে ফুর্তি করতে পারবা না। ভাগ্যিস বন্যা আন্টি নেই, না হলে তার উপর দিয়েই সব যেত। নাজিয়ার কথায় জায়ান কটমট চোখে তাকায়। নাজিয়া মুখ পাকায়। সিতারা আহমেদ এসবে পাত্তা দেয় না। হয়তো নাজিয়া আন্দাজে ঢিল ছুড়ছে। এতটুকু মেয়ে এত কিছু বোঝে না। সে তো বারণ করে দিয়েছে কখনো কারোর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ বা কারোর পার্সোনাল লাইফ নিয়ে জানার আগ্রহ না দেখায়। নাজিয়া তার পোষা পাখি। ছোটবেলা থেকেই যেভাবে বলেছে ঠিক সেভাবেই এসেছে, এক চুলও এদিক ওদিক হয়নি। তার শখের মেয়ে নাজিয়ার উপরে আলাদা বিশ্বাস ভরসা আছে সিতারা আহমেদের। সিতারা আহমেদ উঠে রুমে চলে যায়। কিছুক্ষণ পর ক্রেডিট কার্ড নিয়ে নাজিয়াকে দেয় আর পড়তে বসার আদেশ জারি করতে নাজিয়া প্রস্থান করে। স্কুলের টিফিন টাইমে পাশে শপিং মলে গিয়েছিল নাজিয়া। তাকে চেনে অনেকে, বিশেষ করে তার বাবা মা, জায়ান, জেঠু, তাদের সূত্রে। সেখানে থেকেই আনায়া নিবরাসের জন্য কাপল রিং কিনে আনে। এরই মাঝে নিবরাসের সাথে দেখা হয়। জায়ান সম্পর্কে সব তথ্যই সংগ্রহ করা শেষ। সব নিবরাসের কাছে আছে, সাথে তার কাছেও আছে। তবে তার মাকে নিয়ে কোনো তথ্যই সে দেবে না। অবশ্য নিবরাসই বারণ করেছে। সে বলেছে জায়ানের অধপতন হলে নাজিয়ার আফসোস হবে না, কিন্তু ওর দেওয়া প্রমাণের ভিত্তিতে যদি ওর মাকে আজীবন কারাদণ্ড দণ্ডিত করা হয়, জেলে বসে পচে মরবে ওর মা, তখন মাকে দেখতে হয়তো ওর আফসোস হবে।
কেন সেদিন নিভ্রাসের কথায় ইনফরমেশন জোগাড় করে দিল। শত হোক মা তো, তার এমন অবস্থা কোনো সন্তানই মেনে নিতে পারবে না। নিভ্রাস চায় না নাজিয়া কখনো অপরাধ বোধে নিজেকে নিঃস্ব ভাবুক, অসহায় ভাবুক, নিজেকে দায়ী করুক। আপাতত নাজিয়ার এইসবে নেই, শুধু অপেক্ষা জায়ানের মুখোশ টেনে ছিঁড়ার অপেক্ষায়। মনোযোগ দিয়ে পড়ছে নাজিয়া। এক্সামের আর বেশি দিন নেই তার। সকালবেলা নাস্তা খেয়ে রেডি হয়ে নেয় আনায়া। নিভ্রাসহ বাইরে বের হবে। করিডর দিয়ে নিচের দিকে আসছিল তারা। তারিশা রুমে সোজা আসতেই তখন তাড়াহুড়ো তারিশা বের হয়। অল্পের জন্য নিভ্রাসের গায়ের উপরে পড়েনি। তারিশা নিভ্রাসকে জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? আপাতত জাহান্নামে যাচ্ছি, যাইবা আমাদের সাথে? জাহান্নামে কেন যাবে? আরে ঠাট্টা করছি না, বলো কোথায় যাচ্ছ? এই তো তোমার ভাবিকে নিয়ে ঘুরতে, শপিং করতে। ও যাও তাহলে। তুমি কোথায় যাচ্ছ? এই আপনার শত্রুর সাথে দেখা করে নতুন প্ল্যানিং মাথায় নিয়ে আসতে। তখন আবার মরিয়ম নওয়াজ সেখানে উপস্থিত হন। আনায়ার কথায় তিনি ভ্রু কুঁচকে তাকায় তারিশার দিকে। তারিশার চোখে মুখে অবয়ব মুহূর্তেই পরিবর্তন হয়ে যায়। তারিশা, কয়েকদিন পর পর কোথায় যাও? প্রশ্ন করে মরিয়ম নওয়াজ। তখন তারিশা বলে, মামুনি, আমার বান্ধবী তুলির সাথে দেখা করতে চাই। এত তোতলাচ্ছ কেন? না আসলে তুলিকে বলো মির্জা ভিলায় আসতে, আমার সাথেও পরিচিত হয়ে যাবে। কি বলো? না, ও এত দূরে আসবে না। শোনো, তোমায় আমার মেয়ের মতোই বড় করেছি, সবটা দেখো ভালো করেছি। এখন কিছু করো না যাতে তোমায় রাস্তায় ছুঁড়ে ফেলতে দুইবার না ভাবি। একটা কথা কান খুলে শুনে রাখবে, এটা আমি অন্যদেরও বলি, আগেও বলেছি, এখন আনায়া আছে তার সামনেও বলছি। দুনিয়া একদিকে, আমার ছেলে একদিকে। আমার ছেলের জন্য আমি সব করতে রাজি। আর তারিশা তো ছোটবেলা থেকে দেখেছ নিভ্রাস তোমার কাছে কি। আমার ছেলে যে ক্ষতি করতে চাইবে তার খেসারত হিসাবে জীবনটাই দান করে দিতে হবে। এ তো দেখি আরেক ভিলেন। মনে হয় ছেলের মতো ওনারও খ্যাং আছে। যেভাবে বলছে মনে হয় খুন করে ফেলবে। এই মহিলা আসলেই তেজি। একবার ধরা খেলে তারিশা তোরা লক্ষ্যে নেই। মনে মনে বলে তারিশা। নিভ্রাস তার মায়ের দিকে তাকিয়ে আছে, আনায়াও তাকিয়ে আছে মরিয়ম নওয়াজের দিকে। তখন মরিয়ম নওয়াজ বলেন, সাবধানে যাও, তোমরা কোথাও যেন যাবে। তখন নিভ্রাস বলে, আড়ঙে যাবে। তারিশা, আবার ওদের পেছনে দৌড় দিও না, তোমার ভাব ভালো ঠেকছে না। না না, ওদের সাথে কেন যাব? নিভ্রাস তার মায়ের থেকে বিদায় নিয়ে আনায়াকে নিয়ে বেরিয়ে পড়ে। তারিশাও আস্তে আস্তে কেটে পড়ে। গেট পেরিয়ে রিক্সা ধরে তারিশা। অবশ্য আনায়া নিভ্রাসকে ফলো করতে করতেই যায়। তার শপিং মলেই গিয়েছে। তারিশা সেই সব রেখে নিজের গন্তব্যে ছোটে। এসবে সময় ব্যয় করে লাভ নেই তার। নিভ্রাস বসে আছে। আনায়া নাজিয়ার জন্য গিফট দেখছে। তার আইডিয়া আসছে না কি দিলে ভালো হবে। অনেক খুঁজে করার পরে সিদ্ধান্ত নেয় শাড়ি সাথে জুয়েলারি সহ এক বক্স হিজাব, চকলেট সাথে গোল্ডের কিছু দিবে। নাজিয়ার গিফট কেনা শেষ হবে, আনায়া নিজের জন্য জামা দেখছে। নিভ্রাস তখন বলে, নাজিয়ার গিফট কেনা শেষ, এবার বাড়ি চলো। আমি কিছু কিনবো? আমার ক্রেডিট কার্ডের 10 মাসে আর যাই, সামনের মাসে শপিং করো। আপাতত আমার টাকা পয়সার সংকটে। চাঁদাবাজি করেন না? ভাগ্যিস এটা পাবলিক প্লেস, না হলে এই শব্দটার জন্য তোমার ঠোঁটের উপর অত্যাচার হতো। সত্য কথা বলছি। তোমার আর সত্য? আমাকে দেখে কোন অ্যাঙ্গেলে চাঁদাবাজ মনে হয় তোমার? আমার মুখের দিকে তাকালে চোর ভাবটা আসে। এই ধরুন জনগণের থেকে চাঁদাবাজি করে সেটা ঢাকা দিতে চাইছেন। ভাবছি তোমার বাপের থেকে চাঁদাবাজ করব। ইডিয়েট একটা। তোমার এই কথায় আমার কান ঝালাপালা হয়ে গেছে। এমপি আমি, একটু তো সম্মান দাও। আমাকে শপিং করিয়ে দিতে গেলে আপনার টাকা শেষ হয়ে যাবে। মাসে মাসে যে সরকার টাকা দেয় সেগুলো কি করেন? বেতন দিয়ে খানদান পালন করি। আপনাদের না ইন্ডাস্ট্রি আছে? তো সেখানে আমি জব করি নাকি? সেসব তো তোমার শ্বশুরমশাই নিজের পকেট আর অ্যাকাউন্টে তুলে রাখে। আরে আসুন না, আমার একটা ঘড়ি পছন্দ হয়েছে। আচ্ছা চলো, ঘড়িটা কিনে চলে যাব। ক্রেডিট কার্ড ফাঁকা, 8,000 মনে হয় আছে। শালা কিপটা।
বিড়বিড় করে বলে আনায়া। তখন নিবরাস বলে, কিছু বললে? নাবোধক মাথা নাড়ায় আনায়া। নিবরাসকে নিয়ে ঘড়ির দোকানে প্রবেশ করে আনায়া। দোকানদার নিবরাসকে দেখে হ্যান্ডশেক করে। আনায়া একটা ঘড়ি নিয়ে নিবরাসের দিকে ধরে। ঘড়ির প্রাইস 12,000 টাকা। নিবরাস প্রাইস দেখে বলে, কি একটা ঘড়ি, একদম বাজে, অন্যটা দেখো। এটা বেশি সুন্দর। তুমি চিনো কি? নিবরাস দোকানদারকে বলে অন্য ঘড়ি দেখাতে। আনায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘড়ি পছন্দ করবে কি নিবরাসের 14 গোষ্ঠী উদ্ধার করবে সেটাই করছে। শালা কিপটা দেখছি তোর মতো একটাও দেখিনি। শুনেছি এমপিদের টাকার অভাব থাকে না, এখন মনে হচ্ছে সম্পূর্ণ ভুল। ওর টাকা পয়সা সব কোথায়, কি করে? এদিকে আসো, আমার গোষ্ঠী পরে উদ্ধার করো। আনায়া নিবরাসের কাছে যায়। সে একটা ঘড়ি চুজ করেছে। প্রাইস দেখে মাত্র 5,000 টাকা। কি একটা পছন্দ আপনার, এটা একদম বাজে। আঙ্কেল আগের ঘড়িটাই প্যাক করে দিন, যেটা 12,000 টাকা প্রাইস। দোকানদার মিষ্টি হেসে ঘড়ি প্যাক করে। আনায়া হাসে। নিবরাস হাতের ঘড়িটা রেখে দিয়ে আনায়ার দিকে কটপট চোখে তাকায়। দোকানদার নিশ্চয়ই তাকে কিপটে ভাববে যে 12,000 টাকার ঘড়ি বাজে বলে রেখে 5,000 টাকা ঘড়ি নিয়েছে। আনায়া এভাবে তার সম্মান নিয়ে চিনিমিনি খেলে। দোকানদার প্যাকেট এগিয়ে দিতে আনায়া সেটা নেয়। নিবরাস তার আরেকটা ক্রেডিট কার্ড বের করে যেটার টাকা বেশি আছে। 8,000 টাকার কার্ডটি পকেটে থাকে, সেটা আর বের করে না। কার্ড হাতে শক্ত মুখে নিবরাস বিদায় নেয় আর বেরিয়ে আসে। আনায়া তার দিকে তাকিয়ে বলে, কার্ডে 8,000 নিয়ে ঘুরেন, এখন 12,000 টাকা পেমেন্ট করলেন কিভাবে? তোমার বাপের থেকে চাঁদাবাজি করে 5,000 টাকা নিয়েছিলাম, সেটা ভুলবশত পকেটের এক কোণে পড়েছিল, এখন সেটা দিয়ে পেমেন্ট করেছি। বাকি তো 1,000 থাকে, সেটা শহরে মাইকিং করে জানানোর জন্য রেখেছি। মোহাম্মদ নিবরাস মির্জার বউ তাকে চাঁদাবাজ বলে আখ্যায়িত করে, সাথে তার সম্মান নিয়ে যেখানে সেখানে ফুটবল খেলে। ভাগ্যিস খুলিনি। ফুটবল খেললে এতদিন এইভাবে বাঘের মতো না ঘুরে কাঁথার নিচে মুখ লুকাতেন। তোমার আঁচল থাকতে কাঁথা কেন? কিপটা লোককে আমি আমার আঁচলে মুখ লুকাতে দেব না। আমি মোটেও কিপটা না। তুমি পছন্দ করে কিনলে সেটাই ইন্টারেস্ট পাইবা না, আমি পছন্দ করে কিনে দিলে সেটাই এক্সাইটমেন্ট কাজ করবে বেশি। আর ভাষণ দিতে হবে না, কিপটা দেখেছি, আপনার মতো একটাও দেখিনি। অনেক দিন হলো তোমার বাপের থেকে চাঁদাবাজি করতে পারিনি, সেজন্য পকেট ফাঁকা। গাড়িতে আনায়া গাল ফুলিয়ে বসে আছে তাকে শপিং করিয়ে দেয়নি বলে। নিবরাস রেখে বসে আছে তাকে দোকানদারের সামনে ইনডিরেক্টলি কিপটা প্রমাণ করার জন্য। তার উপরে তার চুজ করা ঘড়ি রিজেক্ট করে নিজের পছন্দের ঘড়ি নিল। দুজনের মাঝেই পূর্ণ নীরবতা বিরাজমান। মির্জা বাড়িতে আসতেই আনায়া চুপচাপ নাজিয়ার গিফট নিয়ে ভেতরে চলে যায়। নিবরাস তার পিছনে দিয়ে আসে। রুমে এসে ও কেউ কারোর সাথে কথা বলে না। আনায়া শাওয়ার নিয়ে রেডি হয়ে নিচে চলে যায় লাঞ্চের জন্য। তার পেছন দিয়ে নিবরাস আসে। বাকিদের লাঞ্চ শেষ। আনায়া নিবরাস চুপচাপ বসে খাচ্ছে। কেউই কারোর সাথে কথা বলে না। তখন আবার মিসবা আসে। তার মামু আর বৌমণিকে এত চুপচাপ দেখে বলেই ফেলে, মামু, বৌমণিকে বকা দিচ্ছ? না, শপিং করিয়ে দেইনি। টাকার অভাব তোমার? তোমার নানা ভাইকে বলো মামুকে টাকা দিতে এই মাসে। দিবে না সে আরেকটি কিপটা? যা বাপ, তোর বৌমণির কাছেই যা। কিছু হলেই তোদের মুখে কিপটা ছাড়া কিছুই শুনি না। ঘাড় থেরা একটা আমার কপালে জুটেছে। নিবরাসের কথায় আনায়া রাগী দৃষ্টি নিক্ষেপ করে। নিবরাস এসবে পাত্তা দেয়নি। চুপচাপ খেয়ে দুজনের রুমে চলে যায়। আনায়া অপেক্ষায় ছিল নিবরাস কখন আসবে আর তাকে ধরবে। নিবরাস চুপচাপ খাটে গায়ে এলিয়ে দেয়। আনায়া তখন তার সামনে দাঁড়িয়ে বলে, আমি খাটতারা? আমাকে জিজ্ঞেস করছো? আনায়া রেগে যায়। সে সিরিয়াস মোডে ঝগড়া করতে এসেছে, অথচ তার বদলোকটা এমন ভাব করছে মনে হয় কিছুই হয়নি। সত্যি আপনার টাকা নেই? তোমার মতো আমি কোটিপতি না। সরকার যা দেয় সেখান থেকে আবার কতজনকে দান করতে হয়। চাঁদাবাজি করলে টাকার অভাব পড়তো না। অবশ্য এসব আমি করি না। আপনার বাবার কোম্পানি আছে না? আচ্ছা, এত কথা কেন? গতকাল রাত্রে তোমার রাগ ভাঙাতে কতগুলো টাকা খরচ হলো, সেই সাথে লাখ টাকার উপরে গিফট কেনা হলো শুধু এক রাতের জন্য। আজকেও 50,000-এর বেশি গেল। একটু হিসাব করো। বাবা এই কিপটা লোককে কোথা থেকে খুঁজে পেল? শোন, আমাদের বেবি আসলে তখন। এই শুনুন, আপনার এইসব হিসাবের ভাষণ নিজে নিজে দেন, আমার সামনে না। যত সব, মানে কি একটা অবস্থা এটা! আপনি এত হিসাবই? শোনো, আমি ভাষণ দেই না। আমি সবার জন্য একসাথে শপিং করব, সেজন্য তোমায় একা করে দেইনি।
সবাই কি আমার মতো আপনার বউ? না। বুঝেছি, তার এসে রাগ করবে, মেইন পয়েন্ট এটা। এত সব বাহানা আমায় দিবেন না। যান, আমার চোখের সামনে থেকে সরে যান। আর শপিং এর কথা তৃতীয়বারের মতো মুখে আনবেন না। এটার ম্যাটার এখানে ক্লোজ। তুমি রাগ করেছো? আসলে কি, কিছু মানুষ রাগিয়ে দেওয়ার পর যখন জিজ্ঞেস করে রাগ করেছো, তখন তাদের মন চায় কি? আনায়ার কথার মাঝে পোড়ন কেটে বলে নিবরাস। তখন আনায়া বলে, মুখটা ভেঙে দিতে। অসহ্য লাগে এদের। সরি। নিবরাসের সরি আনায়া পাত্তা দেয় না। বিকেলের দিকে আনিসুল হক বসে কফি খাচ্ছেন। আহিয়া ও তার সাথে বসে নিজের কাপে কফি বানাচ্ছে। তখন আনিসুল হক বলেন, তোমার ফুপির সাথে কথা হয়? হয়তো। আগামীকালকে খান বাড়িতে যাব। তোমার ফুপির ছুটির দিন সাথে খান বাড়ির তাদের সাথে কালকের দিনটা কাটাবো। ও, যাব তবে। তাহিয়ানটাকে না খুব মনে পড়ছে। একটা পাগল ছিল আমার। চঞ্চল মেয়েটা একবারে সারা জীবনের মতো নীরব হয়ে গেল। ওই নিবরাজ, ওদের ক্ষমতা আছে সেজন্য কিছু বলতে পারছি না। তবে এর পতন হলে অবশ্যই এই কেসটা সামনে আনবো। একে এমনভাবে ফাঁসাবো যাতে যাতে যাবত জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওটা তো তোমার ভাগ্নির জামাই। আনায়ার কথা মনেই ছিল না। বাদ দাও, ওর বাবার সাথে তেমন ভালো সম্পর্ক নেই আমাদের। আপাতত যা আছে মন কষাকষি। আহিয়া কফির মগ হাতে নিজের রুমে চলে যায়। তাহিয়ার একটা ফটো ফ্রেম বের করে তাতে হাত বোলায়। মিষ্টি হাসি দেওয়া মেয়ে, চোখ দুটো ভীষণ মায়াবী ছিল। চঞ্চল একটা মেয়ে ছিল। হ্যাঁ, নিবরাসকে পাগলের মতো ভালোবাসত তাহিয়া। ভার্সিটিতে তার সাথে নিবরাসের প্রথম দেখাটা হয় নবীন বরণে। সেখানে নিবরাসকে কালো পাঞ্জাবিতে দেখে ক্রাশ খায় তাহিয়া। খাবার খাওয়ার পরে জানে ছাত্রলীগের সভাপতি। পলিটিক্স নিয়ে রাত দিন কাটায়, বলা যায় ভবিষ্যৎ নেতা। নিবরাসের হাঁটা চলা, কথার ভাবভঙ্গি সবই তাহিয়াকে ভীষণভাবে মুগ্ধ করে। যখন শুনতে পায় নিবরাস মেয়েদের থেকে দূরে থাকে, কাউকে পাত্তা দেয় না, অনেক প্রপোজাল দিয়ে রিজেক্ট হয়, তখন প্রপোজাল দেওয়ার কথা মাথা থেকে উড়ে যায় তাহিয়ার। নিবরাসকে বেশিরভাগ সময় ফলো করতো সে। একদিন তো হাতে নাতে ধরাও খায় তার দলের একজনের কাছে। অবশ্য তেমন কিছু বলতে পারেনি লোকটা নিবরাসের জন্য সেদিন বেঁচে যায়। নিবরাস জিজ্ঞেস করেছিল কেন প্রতিদিন পিছু নেয়। তখন তাহিয়া উত্তর দেয় তার বাড়ির সামনের রাস্তায়, সেজন্য এই পথে আসা যাওয়া হয়। ধীরে ধীরে নিবরাসের প্রতি না চাইতেও একটু বেশি আসক্ত হয়ে পড়ে তাহিয়া। সে জানতো না এই আসক্তি কতটা ভয়াবহ। অ্যালকোহলের আসক্তিতে ধীরে ধীরে একটা মানুষ মৃত্যুশয্যায় নিয়ে যায়, তবে এই নিবরাসের প্রতি অনুভূতি আসক্তি ধীরে ধীরে না, এক ঝটকায় মৃত্যু দুনিয়ায় নিয়ে যায়। খান বাড়িতে ও মাঝে মধ্যেই আসা যাওয়া হতো তাহিয়ার। তখন শামীম সর্দারের সাথে জায়ানের গলায় গলায় ভাব ছিল, যাওয়া আসা হতো খান বাড়িতে। শামীম সর্দারের পেছন দিয়ে একদিন তাহিয়াও যায়। জায়ান আর শামীম সর্দারের কিছু কথাবার্তা ও নিবরাসের বিরুদ্ধে ছিল, সেই সাথে তার ফুপি আর তার জায়ানের গোপন অবৈধ ব্যবসা সব নিজ কানে শুনে তাহিয়া। তারপরেই ছিল নির্বাচন। শামীম সর্দার প্রার্থী হবে নিবরাসের সাথে। এমপি নির্বাচিত হলে জায়ানের বিজনেসের জন্য লাভ, সেই সাথে শামীম সর্দারের শেয়ার দিবে। তখন তাহিয়া সিতারা আহমেদের পেছনে লাগে, তার বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড়ও করে। তার ইচ্ছে ছিল নিবরাসকে সবটা বলে দেওয়ার, সেই সাথে প্রমাণও দিয়ে দেওয়ার। তখন তাদের নির্বাচন ছিল এটা, ওটার ভেজার ছিল। কোনোভাবেই সিতারা আহমেদও টের পায় তাহিয়া তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে, আর সেই নিবরাসের পক্ষে, নিবরাসের ভালো চায়। কিন্তু নিবরাস তাকে অ্যাভয়েড করে। তাহিয়ার উপরে কড়া নজরদারি করা হয়। নির্বাচনের বিপুল ভোটে জয়লাভ করার পরেই নিবরাস এমপি মনোনয়ন পায়। তার কয়েক মাস পরে তাহিয়া পুনরায় নিবরাসকে ফলো করত, একটু কথা বলার সুযোগ খুঁজত। অ্যাক্সিডেন্টালি তাদের দেখাও হতো। নিবরাস কিছুতেই তাকে পাত্তা দিত না, তবে তাহিয়া হাল ছাড়েনি, চেয়েছিল নিবরাসের মন জয় করতে। এসবের ভিড়ে সিতারা আহমেদের কথা তার মাথা থেকে উড়ে যায়। নিবরাসের নাম্বার জোগাড় করে কল দিয়েও তাকে বিরক্ত করা শুরু করে তাহিয়া। কিছুতেই নিবরাসের মনে স্থান করে নিতে পারেনি। একসময় তার কাছে তার অনুভূতি তুচ্ছ মনে হয়, খুব রাগ অভিমান জন্মে নিবরাসের প্রতি।
এই একটা অভিমান নিয়েই দুনিয়া ছাড়তে হয় তাকে। আজও জানেনি তাহিয়া নামের মেয়েটি নিবরাসের মনে স্থান করতে পেরেছিল কিনা, হয়তো না। নিবরাসের এসবে ইন্টারেস্ট কোনো কালেই ছিল না। সে চায় না তার রাজনীতির মঞ্চে কোনো কালো দাগ, সে চায় না তার নামের পাশেই নারী নামের কোনো ঘটনা চক্রের ত্যাগ বসুক। শুধু তাহিয়া না, তাহিয়ার মতো অনেকেই নিবরাস অ্যাভয়েড করত। তাহিয়ার জীবনের শেষ দিন ছিল, দিনটা ছিল বৃহস্পতিবার। একটা ক্লাস শেষ করে তাহিয়া বেরিয়ে পড়ে নিবরাসের খোঁজে। তাহিয়ার জীবনের শেষ দিন ছিল, দিনটা ছিল বৃহস্পতিবার। একটা ক্লাস শেষ করেই তাহিয়া বেরিয়ে পড়ে নিবরাসের খোঁজে। সেদিন নিবরাস একটা ইভেন্টে যায়। সেখানে কাজ শেষ করে গাড়িতে করে তারা কোলাহল মুক্ত নীরব একটা জায়গায় গাড়ি দাঁড় করায়। তার পেছন দিয়ে তাহিয়া আসে। নিবরাসকে দেখে তড়িঘড়ি তার কাছে যায়। তাহিয়াকে দেখে নিবরাস বিরক্ত হয়। তখন তাহিয়া বলে, আমায় ভালোবাসলে কি বেশি ক্ষতি হতো নেতা সাহেব? দেখুন, এভাবে আমার পেছনে ঘুরঘুর না করে নিজের ক্যারিয়ারে ফোকাস করুন। আমার থেকে বেটার কাউকে পাবেন। বেটার কাউকে আমার চাই না নেতা সাহেব, আপনি হলেই হবে। শুনুন, আপনার এই এক ডায়লগ প্রতিদিন শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, সাথে আমি অতিষ্ঠ। নতুন কিছু বলবো নেতা সাহেব? আমার পথ থেকে সরে দাঁড়ান। ইস, নেতার ব্যবহার এত খারাপ কেন? এই মুখটা বন্ধ রাখবেন। প্রতিদিন এগুলো কোন ধরনের নাটক? ফালতু মেয়ে, অ্যাটেনশন পাচ্ছে না জেনেও ছেঁচড়ামি করেই যাচ্ছে। ভালোবাসার জন্য আমি এমন ছেঁচড়া হাজারবার হতে পারি নেতা সাহেব। বিয়ে করবেন আমায়? বিয়ে না, আপনায় আমি খুন করব। সত্যি? আচ্ছা, সমস্যা নেই, বিয়ে করেই খুনটা করিয়েন। আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলে এমনিতেও আমি খুন হয়ে যাব। শিক্ষা দীক্ষার বড়ই অভাব আপনার। আনিসুল হক সাহেব মনে হয় না শিক্ষা দীক্ষা ভালো দিয়েছে আপনাকে। সব শিক্ষাই আছে, এমনকি আপনার বউ হওয়ার মতো যোগ্যতা। আপনার বাবার সাথে আমার বাবার পুরো দমে শত্রুতা, আর সেখানে আপনি কিভাবে ভাবছেন বিয়ের কথা? আপনি আমায় চেনেন, মির্জার ছেলে। আর আমার নামে শেষে রাসের জায়গায় আকার বাদ দিলে যে রস বানান হয়, আমি রসের বিপরীত, একদম রসকসহীন একটা মানুষ। আপনার মতো চিপ ক্লাসের প্রতি কখনোই ফিলিংস আসবে না। এবার দয়া করে আসুন, ভদ্রতার সহিত এতদিন সহ্য করেছি। মূল কথাটাই তো বলা হয়নি। আসলে আপনাকে আমি একটা কথা বলতে এসেছি, কিছু প্রমাণ দিতে এসেছি। আপনার আবার কথা? প্লিজ যান। শত্রুর মেয়ে আবার আমায় কি প্রমাণ দিবে? রোহিতই যদি না যায় এখন, তাহলে কল লাগাও, একে একেবারে গুম করে দেওয়া যাক। আমি আপনার খারাপ চাই না নেতা সাহেব। শত্রু সবসময় শত্রুর খারাপ চায়, এটা সবাই জানে। সো প্লিজ আপনার বক্তব্য আপনার কাছে রাখুন। কিন্তু আপনি আমার শত্রু নন, আমার ভালোবাসা। ঠাস করে চর পড়ে যায় তাহিয়ার গালে। নিবরাস এতক্ষণ ঠান্ডা মাথায় বললেও এখন ভীষণ রেগে যায়। সে বুঝতে পেরেছে তাকে ফাঁসানোর জন্যই নতুন চাল এটা, হয়তো বিরোধী দলের পরিকল্পনা। না জানি কি আবার ভিডিও করে মিডিয়া পাড়ায় ছেড়েও দিল। নেতা নিরালায় দাঁড়িয়ে অষ্টদশী কন্যার সাথে প্রেমালাপ করছে। তার উপরে যা মেয়ে, সরতে চাইছে না। নিবরাস পুনরায় ধমক দিয়ে বলে, আত্মসম্মান থাকলে আর কখনো আমার সামনে আসবেন না। তাহিয়া আর এক মুহূর্ত দাঁড়ায়নি, সোজা চলে আসে। তার আত্মসম্মানে লিখেছে শেষের কথাটা। সে ভালোবাসে পাগলের মতো, তবে প্রকাশের ক্ষেত্রে কোনো রকম। সে নিবরাসের ক্ষতি চায় না, ভালোই চায়। সিতারা আহমেদ সম্পর্কে কিছু বলতে চেয়েছিল, অথচ বলা হলো না। তাহিয়া ভাবছে কারোর মাধ্যমে প্রমাণটা পাঠিয়ে দেবে। তবে নিবরাসের প্রতি অনেকটা অভিমান জমেছে। কি এমন ক্ষতি হয় তাকে গ্রহণ করলে? ভালোবাসা কি পাপ নাকি দোষের কিছু? সে তো পুরোদমেই ভালোবেসেছে। পায়ে হেঁটে কিছুটা সামনে আসতেই তাকে কিডন্যাপ করা হয়, গোডাউনে নিয়ে গিয়ে হাত পা বেঁধে রাখা হয়। তবে বুঝতে পারেনি তাহিয়া কে এমনটা করেছে। তখন আবার শামীম সর্দার আসে। তাহিয়া তাকে দেখে বেশ চমকায়। শামীম সর্দারের সাথে জায়ানের হাত আছে, আর জায়ানের কলকাঠি তো সিতারা আহমেদের নাড়ে। তার মাথায় মুহূর্তেই সিতারা আহমেদের কথা চলে আসে। তাহলে কি কোনোভাবে টের পেয়ে গেছে তাদের বিরুদ্ধে প্রমাণ তার কাছে সংরক্ষিত আছে? আর সবগুলো নিবরাসকে দিতে চেয়েছে তাহিয়া। শামীম সর্দার একটা সিঁড়ি জেনে তাহিয়ার সামনে নাড়াচাড়া করে। তাহিয়া তা দেখে কিছুটা ভীত চোখে তাকায়। তখন শামীম সর্দারকে বলে, আমাকে এখানে আনার মানে কি? ফুপি কোথায়? সে নিশ্চয়ই আমাকে এনেছে। তোমার ফুপির পরিকল্পনা সব কি
কি টাইমিং দেখো, নিব্রাসকে তোমার মৃত্যুর জন্য তাই করা যাবে? এটা কালো দাগ পড়ে যাবে তার ক্যারিয়ারে। উফ, কি বলবো তাহিয়া। আমায় মেরে ফেলবে? তা কি মনে হয় তোমার? তোমার ফুপির কালো ব্যবসা সম্পর্কে জানো না? তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে নিচ্ছ। এখন এটাও জানো তোমায় সে কিডন্যাপ করিয়েছে। তোমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। ওই মহিলাকে আমি এখান থেকে যেতে পারলে জুতা পেটা না করেছি। যাবে কি হবে সেটা বলো। আমায় ছাড়ো তোমরা। তোর বাপ আসলেও ছাড়াতে পারবে না। এই সিরিঞ্জে কি আছে জানিস? নাবুদকে মাথা নাড়ায় তাহিয়া। তখন শামীম সর্দার হেসে বলে, এই সিরিজে কি আছে জানিস? বিষ আছে, বিষাক্ত সাপের বিষ। একটু পর তোর ফুপি এসে এটা তোকে পুশ করে দিবে, তারপর তোর ফেসটা একদম শেষ করে দিবে অ্যাসিড দিয়ে। তাহিয়া চুপচাপ তাকায় সিরিজের দিকে। তার ঘন্টা দুয়েক পরেই সিতারা আহমেদ আসে গোডাউনে। তাহিয়ার ফেসের দিকে তাকিয়ে নজর সরিয়ে নেয় তিনি। অ্যাসিড দিয়ে একদম বাজে অবস্থা করে দিয়েছে শামীম সর্দার। রেগে সামনে একটাকে চড় মারে সিতারা আহমেদ। দাঁতে দাঁত চেপে বলে, আমি না আসার আগে এত আপ্যায়ন করতে কে বলেছে? আমি বলেছিলাম একে আমি নিজে হাতে মারব। কত বড় কলিজা, আমায় ফাঁসাতে চায়। আর এ তো এখন আধমরা হয়ে গেছে, আমি কি মারব? তখন তাদের একজন বলে, মুখ বেশি সিরিয়াস ছিল ম্যাম, সেজন্য থামাতে শামীম স্যার রেগে এসে ছুঁড়ে মেরেছে। এখনো মরেনিও, তবে মরে যেতে বেশিক্ষণ নেই বাকি। কাজটা আপনি করে নিন। হাত বাড়ায় সিতারা আহমেদ। তখন একজন তাকে সিরিজ দেয়। বিষের দিকে তাকিয়ে মুচকে হাসে সিতারা আহমেদ। সোজা তাহিয়ার চেয়ারের কাছে যায়। ঘাড়ে টানা রগ যেটা মাথার গেছে, সেই রগেই সিরিজটা পোষ করে। এটা টাইপেন সাপের বিষ, যেটা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে। সিতারা আহমেদের অস্ত্রের মূল্য হলো এই সাপের বিষ, যেটা তার কাছে সংরক্ষিত আছে অনেকটাই। টাইপেনের এক ছোবলে 50 জনের অধিক মানুষও মারা যায়। সেখানে এক সিরিজ বিষ পুশ করা হয়েছে। মুহূর্তেই রক্তে বিষ মিশে কালো হয়ে যায় শরীরের রং। ধপধপে ফর্সা শরীরটা মুহূর্তেই অজানা নামহীন বিচ্ছিরি রং ধারণ করে। মিনিট 5 পরে বলেন, একে কোনো নদীর কিনারায় ফেলে দিয়ে আয়, যাতে ভাবে একে খুন করেছে। আর সেটা নেতা বাবাজি। সেটা যদি না হয় তাহলে বলবি আত্মহত্যা করেছে, আর টাকা যা লাগে আমি দিব। তবুও এর ম্যাটার ক্লোজ করে দে। বেরিয়ে আসে সিতারা আহমেদ। শামীম সর্দারকে দেখতে পায়নি সে। হয়তো চলে গেছে ভেবে তার মাথা ঘামায় না সিতারা আহমেদ। জায়ানকে বলে রেখেছে যাতে গোডাউন পড়িয়ে দেয়, কোনো প্রমাণ কোথাও যাতে না থাকে। এরই মাঝে তাহিয়ার লাশ উদ্ধার হয়। প্রথমত নিবরাসকে সন্দেহ করা হয়, কিন্তু প্রমাণ মেলাতে পারেনি। সবাই মোটামুটি জানে নিবরাস মেয়েদের ইগনোর করে, আর তাহিয়া তার পেছনে ঘুরলেও সে পাত্তা দেয়নি। নিবরাসের বিরুদ্ধে তেমন প্রমাণ না পেয়ে শামীম সর্দারের উপরেই চাপ পড়ে। থানায় কি হয়েছে সেটা সিতারা আহমেদ অজানা। এই কেসটা ধামাচাপা দিতে থানায় টাকার অফার করে। এসপি লোভী থাকায় বেশি ভাবতে হয়নি তাদের। শেষমেশ এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়। তবে তাহিয়ার পরিবার জানে নিবরাস তাহিয়ার খুনি। নিবরাস জানে জায়ান খুনি, আর সিতারা আহমেদের লোক জানে তারাই আসল খুনি। গল্পের মোড়টা তারাই ঘুরিয়ে দেয়, কারণ নিবরাস অনেক চালাক। নিজেকে একেবারে ফ্রেশ রাখে, কোনো ধুলাবালি তার সুন্দর ক্যারিয়ারে লাগতে দেয় না। সিতারা আহমেদের প্ল্যানিং ফ্লপ খায়। সে থেকে নিবরাসের উপরেই দ্বিগুণ ক্রোধ জমা হয়। আনিসুর হক বেশ কিছু করতে পারেন না। থানার লোক নিজে থেকেই সরে গেছে। নিবরাস তো একেবারেই ইনোসেন্ট। তার উপরে সিতারা আহমেদ যা বুঝ দেওয়ার দিয়ে ফেলেছে। এই নিয়ে কত নিউজ সত্য মিথ্যা রটেছে। তবে নিবরাস মিডিয়ার লোকেদের বলে দিয়েছে এসব কেসে তার নামে ট্যাগ বসালে সে আইনি ব্যবস্থা নেবে। একেবারে চাকরি উড়িয়ে দিবে কয়েকজনের। সেই সাথে তাকে এসবে না জড়ায় যেন। আহিয়ার ক্রোধ একটাই, এত কিছু হয়ে গেল অথচ নিবরাস কিভাবে বেঁচে গেল? এই হিসাব মেলাতে আজও তার ব্রেন অক্ষম। হয়তো ক্ষমতার জোর, না হয় কিছু সত্য মিথ্যা। এখনো তো সব ধোঁয়াশা। নিবরাসের অধপতন না দেখা অবধি তার শান্তি হবে না।
তার বোনটাকে সে আজও মিস করে। চঞ্চল ছিল, তবে অনেকটাই সহজ সরল ছিল। নিবরাসের পেছনে ভালোবাসার জন্য কত দৌড়ালো। পাষাণ লোকটা তাকে ভালোবাসেনি, তার বোনটাকে। তার বোন অভিমান, অভিযোগ, ভালোবাসা পাওয়ার তৃষ্ণা নিয়েই বিদায় নিল। আনায়া সন্ধ্যায় কফি বানায় সবার জন্য। তারিশা কফিতে এক চুমুক দিয়ে বলে, একদম জঘন্য হয়েছে। এত তেতো কেন? সুগার দাওনি? কি জানি, আমার বানানো কফি মিষ্টি হলেও তোমার মুখে তেতোই লাগবে। বাবা মা, তোমরা বলো কফি ঠিক আছে কিনা? আনায়ার কথায় নীরব মির্জা কফিতে চুমু দেয়, বেশি তারিফ করে, সাথে মরিয়ম মির্জাও। সেই সাথে তারিশার দিকে সন্দেহের জাল ছিটিয়ে দেয় মরিয়ম নওয়াজ। তারিশার হাবভাব বেশি ভালো ঠেকছে না তার কাছে। আনায়ার পেছনে কেমন পড়ে আছে, সেই সাথে কথাবার্তায় কেমন ক্ষোভ প্রকাশ করে তারিশা। সবার সাথে বসে নিজের কফিটুকু শেষ করে নিবরাসের কফি নিয়ে রুমের দিকে আসে আনায়া। নিবরাস তার রুমে নেই, হয়তো তার পার্সোনাল রুমে। আনায়া সেদিকে হাঁটা ধরে। রুমটার কাছাকাছি যেতেই দেখে নিবরাস বেরিয়ে এসেছে। আনায়াকে দেখে নিবরাস মুচকি হাসে। আনায়া কফির মগ এগিয়ে দিয়ে রুমে চলে আসে। পিছন দিয়ে নিবরাসও আসে রুমে। কাউচের উপরে বসে নিবরাস কফি খাচ্ছে। আনায়া রুম জুড়ে পায়চারি করছে। নিবরাস তার দিকে তাকাচ্ছে একটু পর পরে। কফি শেষ হতেই নিবরাস প্রশ্ন করে, এনি প্রবলেম আনায়া? হ্যাঁ, অনেক প্রবলেম। এই তারিশা আমার সব কিছুতে দোষ খুঁজে বের করে। এক কথায় ঝগড়ুটের ননদ বলা চলে একে। আরে খুঁজুক, তাতে তোমার কি? কয়দিন পরও হোস্টেলে চলে যাবে। উফ আল্লাহ, বাঁচালো। বলুন। আচ্ছা, আগামীকালকে আমরা নাজিয়ার সাথে দেখা করতে যাব। আর কয়েকদিন পর? ও হোস্টেলে উঠেছে কিনা জানি না। 2-1 ভেতরে চলে যাবে। পরের দিন সন্ধ্যায় সুহাসিনী সহ নাজিয়া আড়ঙে এসেছে নাজিয়ার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। আগামীকালকে হোস্টেলে উঠবে সে। সুহাসিনী বসে আছে, নাজিয়া নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছে। দুজনে মিলে বিল পে করে বেরিয়ে আসে। নাজিয়াকে নিয়ে আইসক্রিমের দোকানে যাওয়া হয়। নাজিয়া ফেভারিট চকলেট আইসক্রিম, সুহাসিনীর প্রিয় বাটারস্কচ। আইসক্রিম খেয়ে নাজিয়া এক গাদা চকলেট কিনে তার প্রিয় খাবার। গেটের কাছে আসতেই কারোর সাথে জোরেই ধাক্কা লাগে নাজিয়ার। তার জেম্মা কিছুটা সামনে, তার হাতের শপিং ব্যাগ কয়েকটা নিচে পড়ে যায়। সামনের ব্যক্তিকে দেখে আর কিছু বলেনি সে, কারণ সে ব্যক্তি তার শপিং ব্যাগ তুলতে ব্যস্ত। নাজিয়ার হাতে শপিং ব্যাগ দিয়ে সরি বলে জুম্মান। নাজিয়া রেসপন্সের অপেক্ষা না করে সে আবারও নিজের কথায় মনোযোগ দেয় ব্লুটুথে। নাজিয়া তার যাওয়ার পানে একবার তাকিয়ে আবারও চলে আসে। ভদ্রলোক সেই জন্য রুড বিহেভ করেনি। এই যে রেগে কাউকে যা তা বলে দেওয়া, এটা নাজিয়ার পছন্দ না। মানুষ মাত্রই ভুল, আর সেই লোক ভুল করে সরিও বলেছে, সেখানে তার লোকটাকে যা তা বলার রাইট নেই। এতে পারিবারিক শিক্ষাটাও প্রকাশ পায়। গাড়িতে এসে বসতেই সুহাসিনী প্রশ্ন করে, এত লেট হলো কেন? হাত থেকে ব্যাগ পড়ে গিয়েছে। ভাগ্যিস তুমি পড়ে যাওনি। আমি পড়লে আমাকে ধরার মতো কেউ নেই, সেজন্য আমি এখন পড়বো না। যেদিন তোমাদের জামাই আসবে আমায় নিতে, তারপর না হয় তার সাথে শপিং করতে আসলে পড়বো। পাকনা বুড়ি, এত তাড়াতাড়ি তোমায় বিয়ে দিয়ে বিদায় করছি না। তাহলে নিধি আপুকে দিলে কেন? সে পড়াশোনায় ফাঁকিবাজ, আর তার বিয়ের বয়স হয়েছে, সাথে সময়ও। তবুও তোমায় সবাই একটু বেশি আদর করে পাখি, সেজন্য এত সহজে তোমায় কেউই ছাড়বে না। তোমার দেখি মেয়ের থেকে আমার প্রতি ভালোবাসা বেশি। মেয়ে পুত্রবধূ একই জায়গায়। সুহাসিনীর কথায় নাজিয়ার হাসি মুখটা মুহূর্তেই মলিন হয়ে যায়। আর কথা বাড়ানোর প্রয়োজন মনে করে না নাজিয়া। মনে মনেই পণ করে নেয় সুহাসিনীর থেকেও দূরত্ব বজায় রেখে চলবে। বেশি মিশে গেলে সমস্যা, তার উপরে নজর পড়বে। তার ছেলের জন্য দুনিয়ার কোনো মেয়েকেই তার পছন্দ হবে না। অবশ্য জায়ানে উড়ে বেড়ানোর সময় কয়েকদিনই বা কয়েক মাস, এরপরেই খাঁচায় বন্দি হবে একেবারে যাবজ্জীবনের জন্য। সব প্রমাণ সংগ্রহ করা শেষ, সাথে বন্যার স্বীকারোক্তিও নেওয়া শেষ। বাড়িতে আসতে আসতেই 9টা বেজে যায়। তখন সিতারা আহমেদ, জায়ান, জাফিন, তিয়াস খান সহ তারা লিভিং রুমে বসে কথা বলছে। তাদের বাসায় একজন নতুন কাজের বুয়া আনা হয়েছে। তার নাম বনিতা। বয়স অল্প না, আবার খুব বেশিও না। সুহাসিনীর থেকে কিছুটা বেশি হবে হয়তো। গরিব মানুষে সুহাসিনী সিতারার মতোই মাসে মাসে পার্লারে গিয়ে রূপচর্চা করতে পারে না, আর না নিজের 36 বয়সটাকে 25 বানাতে পারছে। নাজিয়াকে দেখে জায়ান বলে, শপিং করা শেষ আয়াত পাখি? দেখতেই পাচ্ছ, আবার জিজ্ঞেস করার কি দরকার?
নাজিয়ার এমন রসকসহীন কথায় সিতারা আহমেদ বিরক্ত হন। আজকাল তিনি খেয়াল করেন নাজিয়া জায়ানের কথা তুচ্ছ করে, তেমন পাত্তা দেয় না, বিরক্ত বোধ করে। আগে এমন ছিল না। দিন দিন তার মেয়ে চেঞ্জ হচ্ছে, হয়তো বড় হচ্ছে সেই জন্য। আবার সন্দেহ লাগে তার মেয়ে তার সম্পর্কে সবকিছু জেনে গেল না তো। নাজিয়ার অবস্থা দেখে এইসব মনেই হয় না সিতারা আহমেদের। সে রাতের ডিনার করে যে যার রুমে চলে যায়। নাজিয়া চুপিসারে বাইরে আসে, জায়ানের রুমে যায় চকলেট হাতে। কিছুক্ষণ মিল্টিম নিয়ে জায়ানের গাড়ির চাবি নিয়ে নেয়। তারপরে গ্যারেজে গিয়ে জায়ানের গাড়ি লক খুলে গাড়ির লোকেশন নিজের ফোনে সেট আপ করে যাতে সহজেই গাড়ির লোকেশন ট্র্যাক করতে পারে। আজ শেষ হতেই গাড়ি লক করে আবারও জায়ানের রুমে যায়। এবার যায় জায়ানের ফোনের উসিলা দিতে। জায়ান রাজি হয় ফোন দিতে, কিন্তু নাজিয়ার আপাতত ইন্টারেস্ট নেই। মূলত চাবিটা জায়গায় রেখের বাহানাতেই চলে আসে। তার মুড এখন চেঞ্জ, ফোন নিতে মন যাচ্ছে না। নাজিয়া প্রস্থান করতেই 10:30 নাগাদ জায়ান বেরিয়ে পড়ে সকলে চোখ ফাঁকি দিয়ে। আজকে অবশ্য সিতারা আহমেদও যাবে তার সাথে। তাদের নেতার সাথে কিছু কথা সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। নাজিয়াও সিদ্ধান্ত নেয় সেও আজকে তাদের পিছু নেবে। বেলকনি থেকে নজর রাখে জায়ান বেরিয়ে পড়েছে, কিন্তু গেটের কাছে গাড়ি নিয়ে অনেকক্ষণ করার পরে অপেক্ষা করে। নাজিয়া রুমে এসে তড়িঘড়ি চেঞ্জ করে নেয়। ব্ল্যাক জিন্স, হোয়াইট টি শার্ট, সাথে ব্ল্যাক একটা জ্যাকেট পরিধান করে। কালো শু এর ভেতরে ছোট্ট একটা চাকু ঢুকিয়ে নেয়। কাঁধের চুলগুলো দুই পাশে করে সামনে আনে। মুখে একটা মাস্ক পরে নেয়। তাদের বাড়ির মোটামুটি সবাই ব্যস্ত, কেউ অফিসের কাজে ল্যাপটপে, কেউ বা সারাদিন ক্লান্তির কারণে ঘুমের ঘোরে। বনিতা বেগম নিজের লিভিং রুমের সাথে রুমটায় থাকে। সিতারা আহমেদ তিয়াস খানকে ঘুমের ওষুধ দিয়েছে কফির সাথে, যার ফলে সে কয়েক মুহূর্তে ঘুমের ঘোরে চলে যায়। জাফিন তার বড় বাবার কাছে ঘুমাবে আজকে। সিতারা আহমেদ খুব সাবধানে রেডি হয়ে বেরিয়ে পড়ে। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় কোথা থেকে বনিতা কাস্তে কাস্তে লিভিং রুমে আসে। সিতারা আহমেদের পা সেখানেই থেমে যায়। এই বুঝি বনিতা লাইট অন করলো আর সে ধরা খেলো। মনে মনেই সিদ্ধান্ত নিয়েছে ধরা খেলে বনিতা আর কখনো বাড়ি যেতে পারবে না। তাদের অন্তর্মহলের কোনো এক পাশে লাশ হয়ে শুয়ে থাকবে। নাজিয়া রুম থেকে বেরিয়ে রুম লক করে দেয়। সিঁড়ির কাছে আসতে গিয়েও আড়ালে চলে যায়, কারণ তার মা এখনো সিঁড়ির মাঝ বরাবর দাঁড়িয়ে। বাইরের আলোয় কিছুটা আলোকিত তাদের লিভিং রুম। তার উপরেই বনিতা উঠে গেছে। মা মেয়ে দুজনের মাথায় একটাই চিন্তা, না ধরা খেয়ে যায় এখন। বনিতা আর লাইট অন করেনি। আবছা আলোয় সে কিচেন রুমের দিকে চলে যায়, সেখানে লাইট অন করে। সেই সুযোগেই সিতারা আহমেদ বাইরে বেরিয়ে যায়। নাজিয়া সেখানে দাঁড়িয়ে বনিতার অপেক্ষা করে। কিছুক্ষণের মধ্যেই বনিতা চলে আসে। নাজিয়াও বেরিয়ে পড়ে। সমস্যা হলো সে যাবে কি করে? সে তো ড্রাইভিং পারে না তেমন, আর গাড়ি বের করলে ধরা খাওয়ার চান্স আছে। যতটুকু পারে রাস্তায় বের হতে পারবে, কিন্তু রাস্তায় গাড়ি বেশি থাকলে সে কন্ট্রোল করতে পারবে না। ভাবছে নিবরাসকে জানাবে, কিন্তু কি মনে আর নক দেয়নি। হয়তো নিবরাস ঘুমাচ্ছে আর ডিস্টার্ব করতে মন চাইল না তার। সিদ্ধান্ত নেয় পায়ে হেঁটেই যাবে, গাড়ির লোকেশন ট্র্যাক করে বোঝার চেষ্টা করবে কোন দিকে যাচ্ছে গাড়িটা। সিদ্ধান্ত নেয় সিএনজি পেলে উঠে চলে যাবে। এই ছোট ছোট বুদ্ধিগুলো নিবরাস তাকে দেয়। শুধু তাই না, কিভাবে একা নিজেকে প্রোটেক্ট করতে হয় সব সময়। রাতে বের হলে সাথে অস্ত্র রাখতে হয় আর চোখ কান খোলা রাখতে হয়। নিবরাসের বলা সেই কথাটা নাজিয়াকে বেশ সাহস যোগায়। নাজিয়া, তুমি একজন ভালো মানুষ হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়বে। আমি তোমার পাশে সবসময় আছি তোমায় প্রোটেক্ট করতে। নাজিয়া আড়াল থেকে যতটুকু সম্ভব, তবে নির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছে না এই লড়াই করার পিছনে। সে জানে তাকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। কাজের মানুষগুলো যারা দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে, নাজিয়া কিছুই জানতো না। নিবরাস বলার পরও তার বিশ্বাস হয়নি। তবে জায়ানকে কয়েকদিন ফলো করার পরে তার মনে হয় সত্যি কিছু আছে। ধীরে ধীরে তা আরও ক্লিয়ার হয়। নিবরাস আনায়া বেরিয়ে পড়ে। আনায়া জানে তার মায়ের সাথে আরেকবার মুখোমুখি হবে সে। নিবরাস গাড়ি ড্রাইভ করছে, আনায়া বাইরে তাকাচ্ছে একটু পরপরে। গাড়িতে লাইট অন করে নিবরাস আনায়ার দিকে নিজের ফোনের ক্যামেরাটা ধরতে আনায়া হকচকিয়ে যায়। নিজের মুখে আপনা আপনি হাত চলে যায়। নিবরাস তা দেখে হাসে। আনায়া চোখ গরম করে তাকায়, ধমক দিয়ে বলে, এটা কোন ধরনের কাজ? তাও এই রাতের বেলা যদি আমি হার্ট অ্যাটাক করতাম?
তাহলে ফ্রিতে আমিও তোমার ইজ্জত হরণ করতে পারতাম। উফ এসব শব্দ শুনতে হতো না, আর না বড়লোক শব্দটাও। ফ্রিতে চুমুও খেতে পারতাম। বদ লোকটা এত বেশি অসভ্য হচ্ছে দিন দিন। আমার চুমু পাচ্ছে। এটা আবার কেমন কথা? শুনেছি মানুষের প্রেম পায়, আর আপনার চুমু। আর কথা বলো না প্লিজ। নিবরাস গাড়িতে ব্রেক কষে আনায়ার দিকে তাকিয়ে ইনিয়ে বিনিয়ে বলে, মহারানী যদি অনুমতি দিতেন তাহলে আমি আপনার অধরে আমার অধর মিলিয়ে একখানা রোমান্টিক ফিল নিতাম, সেই সাথে আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করিতাম। বাজে কথা ছাড়ুন আর গাড়ি স্টার্ট দিন। দূর, আগে চুমু তারপর গাড়ি স্টার্ট। কথাটা বলেই নিবরাস আনায়ার অধরে নিজের অধৈর্যরা মিশিয়ে নেয়। আনায়ার রাগ লাগছে প্রচুর। নিবরাস ছাড়াতে মুখ ফুলিয়ে তার দিকে তাকায় আনায়া। এমন জামাই থাকলে রোগী হতে বেশি দিন লাগবে না। আচ্ছা, একটু অপেক্ষা করো, বাড়ি গিয়ে তোমায় প্রেগনেন্ট বানাবো। আনায়া চোখ গরম করে তাকায়। নিবরাস গাড়ি স্টার্ট দেয়। নির্দিষ্ট সময়ে তারা পিচ ঢালা নীরব শুনশান রাস্তায় এসে গাড়ি থামায়। তাদের গাড়ির সামনে আরেকটা গাড়ি, যেখানে জায়ান আর সিতারা আহমেদ দাঁড়িয়ে আছে। নিবরাস আনায়াকে নিয়ে তাদের সামনে যায়। নাজিয়া সিএনজি ধরে গাড়ির লোকেশন থেকে কিছুটা দূরে নেমে পড়ে। ভাড়া মিটিয়ে হাঁটতে থাকে। পিচ ঢালা রাস্তা নীরব শুনশান, দূরে দূরে ল্যাম্পপোস্ট দাঁড়ানো, সেখানে আলো জ্বলছে, তবে চাঁদের আলোয় চারপাশটা আরো বেশি জ্বলজ্বল করছে। কেউ হেঁটে গেলে তার অবয়ব বোঝা যাবে। কিছুটা সামনে আসতেই কিছু কথোপকথন কানে আসে। জায়ানের সাথে নিবরাসে তর্কাতর্কি হচ্ছে। মূলত তারা তাহিয়াকে নিয়ে তর্ক করছে। সিতারা জায়ান গাড়ি থেকে এগিয়ে নিবরাসের সামনে আসে। নিবরাস সিতারা আহমেদের দিকে একবার তাকিয়ে রাস্তায় থুতু ছুঁড়ে ফেলে দেয়। সিতারা আহমেদ তাতে চোয়াল শক্ত করে নেয়। নিবরাস ব্যঙ্গ করে বলে, জায়ান, ভালো করে শাশুমাকে দেখে রাখিস, আবার অন্য মেয়েদের সাথে এনাকেও মেয়ে ভেবে পাচার করে দিস না, না হলে খান পরিবারে শনির দশা লেগে যাবে। ওকে ডেকেছি একটা ডিল করতে, জনগণের নেতা। আপাতত তোর এসব জ্ঞান তোর পকেটে রাখ। কি যেন ঢিল? এনিওয়ে, তোদের জন্য আজকের রোম্যান্সটা আমার মিস গেল। মনে হয় না তোদের মামা আর নানু হওয়ার শখ আছে। সিতারা আহমেদ ঘুরে দাঁড়ায়। আনায়া নিবরাসের হাতে চিমটি কাটে। তখন জায়ান বলে, আমাদের কোম্পানির গোপন যে বিজনেসটা, সেখান থেকে তোকে পার্মানেন্ট শেয়ার দেব। প্রয়োজনে তোকে নির্বাচনে ক্ষমতায় থাকার জন্য সাহায্য করব। আর এসব না হলে শাড়ি বাড়ি যেটাই চাইবি অফার দিতে রাজি আমরা। এত সুন্দর অফার, মনে হচ্ছে ভাবতে হবে। এনিওয়ে, তোদের আবার কিসের বিজনেস? জায়ান সিতারা আহমেদ ভরকে যায়। তাদের মনে হচ্ছে ভুল ইনফরমেশন শুনে ভুল জায়গায় ঢিল মেরেছে। নিবরাস কিছুই জানতো না তাহলে, কিন্তু জায়ান নিবরাসের কথা বিশ্বাস করতে পারছে না। ও ভোলা ভালা ঠিকই, কিন্তু খুবই চালাক। তখন সিতারা আহমেদ বলে, আমার বিজনেস আছে সেসব তুমি জানো, প্রমাণ সংগ্রহ করাও তোমার বা হাতের কাজ, সেটাও জানি। কিন্তু আমার চাই না আমাদের বিজনেস বন্ধ হোক, সেজন্য তোমায় অফার দিলাম। খবর পেয়েছি আমাদের পেছনে লোক লাগিয়েছো তুমি, টাকা নাও, এসব থেকে সরে যাও। শাশুমা, এত সুন্দর অফার ফ্রিতে দিলে কি হতো? আমি তো আপনার মেয়ের জামাই। মুখটা বন্ধ রাখো নিবরাস। বাবুর মাম্মাম, তুমি গাড়িতে গিয়ে বসো, বাবুর পাপা আসছে একটু পর। আনায়া ভ্রু কুচকে তাকায়। নিবরাসের কথার সাথে সাথে তার উদরে হাত চলে যায়। সে কি আসলে প্রেগনেন্ট? কই, তার তো মনে হয় না। নিবরাস ধমকে সুরে বলে, আমার বাবুর আম্মু কথা কানে যায় না তোমার? আমার বাবু কোথায়? আনায়া বলে। নিবরাস তখন বলে, ঘুমাচ্ছে তোমার পেটে। এবার যাও তো, এসব কথা শুনলে যদি ভয় পাও। আমি চাই না তোমার পেটে প্রভাব পড়ুক আর আমার বাচ্চাটার ক্ষতি হোক। সিতারা আহমেদ আর জায়ান চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রয়। আনায়া সোজা গাড়িতে গিয়ে বসে পড়ে। নিবরাস পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলে, শাশুমা, এত তেজ কোথা থেকে পান আপনি? লজ্জা করে না আপনার? খুব উঠছেন মা ছেলে। এমনভাবে খাঁচাই বন্দি করব না। তোকে মেরে গুম করে দিতেও আমার সময় লাগবে না নিবরাস। বেশি মুখ চলে তোর। হয় আমাদের অফার রাজি হয়ে যা, না হলে বউকে নিয়ে বাড়ি যা। বেশি ফটর ফটর করলে বউ জামাই দুটোকেই মেরে রাস্তার সাইডে ফেলে দিব। কুল শাশুমা কুল। টাকা পয়সা আপনার বেশি হয়ে গেছে মনে হয়। ঠিকই ধরেছিস। আমার মনে হয় না আমার জীবনে কাউকে এত তেল মাখতে হয়েছে যতটা তোর পেছনে সময় ব্যয় করছি।
আমি ততটা সময় আমার অফিসের কাজ শেষ করলে কয়েক লাখ টাকা আসতো। নিবরাস ঘুরে দাঁড়ায়। জায়ান সিতারা আহমেদ তার কাণ্ড দেখছে, তবে কিছুটা ভয় আছে তারা। আসার সময় পিস্তলটা আনেনি, যদি নিবরাস দু একটা বুলেট ছুঁড়ে চলে যায় গাড়ি দিয়ে। তোর উত্তরটা খুব তাড়াতাড়ি আমায় জানাবি, আর সময় মতো অফিসে এসে চেক চাবি যেটাই লাগে নিয়ে যাবি। নিবরাস তাতে পাত্তা দেয় না, সে যে কাজে এসেছে সে কাজ হয়ে গেছে। তার হাতে নাতে প্রমাণ দরকার ভিডিও করার ডান। সিতারা আহমেদের জলজ্যান্ত প্রমাণ নিয়ে নিয়েছে সাথে। নিবরাসের ভাব লক্ষণ তাদের কাছে ভালো ঠেকছে না। কিছুক্ষণ পরে সিতারা আহমেদ জায়ান গাড়িতে উঠে বসে পড়ে। নাজিয়া গাড়ির পেছনের সিটে নাজিয়া গুটিসুটি মেরে বসে আছে, সামনেই জায়ান। সিতারা আহমেদ বসেছে। জায়ানের গাড়ির এক্সট্রা চাবি তার কাছে আছে আগে থেকেই। শুধু গাড়ির না, অনেক কিছুরই এক্সট্রা চাবি নাজিয়ার কাছে আছে। সিতারা আহমেদ জায়ানকে বলে, সময়টা নষ্ট হলো আমার। এই নিবরাসটা এখানে এসে পড়লো কেন? মনে হয় মাঝে মাঝে উপরওয়ালা ভুল করে এখানে জিনিস ওখানে অদল বদল করে দেয়, না হলে এত খারাপ মানুষের মাঝে ও এত ভালো মানুষ আসলো কিভাবে? ওদের সব কয়টা কথাও ইয়ার্কি করে উড়িয়ে দিয়েছে। মনে হয় ওর সাথে আমার মজা করতে এসেছি। একে রাস্তা থেকে সরাতে হবে, যেভাবে আমি তাহিয়াকে সরিয়েছি। মনে হয় ওর সাথে আমরা মজা করতে এসেছি, কিন্তু একে সরালে আবার আগে দোষ পড়বে শামীম সর্দারের উপর। আর শামীম তো নিজের স্বার্থের জন্য আমাদের সব পাবলিশ করতেও সময় নেবে না। এটাও দেখি পথের কাটা। একেও রাস্তা থেকে সরিয়ে দেই, আর দোষ দেই নিবরাসের। তাহিয়াকেও তো সরিয়েছি, তো দোষটা কার ঘাড়ে পড়লো যেন? তোর বুদ্ধি আমি শুনি না। শামীম সর্দার ও আমাদের অনেক উপকারে আসবে। বাড়িতে এসে গ্যারেজে গাড়ি রেখে ভেতরে চলে যায় সিতারা আহমেদ আর জায়ান। তার যাওয়ার পেছন দিয়ে নাজিয়া গাড়ির লক খুলে বেরিয়ে আসে। একটা বিষয় পরিষ্কার হয়েছে তার কাছে, তাহিয়ার খুনি নিবরাস না। কিন্তু আহিয়া তো এটাই ভাবে, কিভাবে বিশ্বাস করাবে তাকে? এত এত ভাবনা, ভুল বুঝাবুঝি। নাজিয়ার তেমন সময়ও নেই এইসবে মাথা ঘামানোর, কিন্তু নিবরাস সব জানতো আর তাকে বলল না। তাহিয়ার ব্যাপারটাও বলেনি। কি জানি, নাজিয়া খুব সাবধানে ভেতরে প্রবেশ করে নিজের রুমে চলে যায়। রুমে এসে দরজার লক করতেই হাফ ছেড়ে বাঁচে। ভাগ্যিস চাবিটা ছিল, আর বুদ্ধি করে গাড়ির পিছনে বসে পড়ে। এই রাস্তায় গাড়ি পাওয়া দুষ্কর, আর সিতারা আহমেদ বা জায়ান পিছনে তাকানোর প্রয়োজন মনে করবে না। আনায়কে নিয়ে একটু ঘোরাঘুরি চন্দ্রবিলাস করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে নিবরাস। আনায়া চুপচাপ বাইরে দেখছে। চাঁদের আলোয় চারপাশটা জলজল করছে, মনে হচ্ছে পূর্ণিমা লেগেছে। নিবরাস আনায়ার দিকে তাকিয়ে বলে, শুনেছ? বলুন। আজকে তো চাঁদে পূর্ণিমা এসেছে। আমার হৃদয় কোঠায় চাঁদের পূর্ণিমা এসেছে সে অনেক আগে। আজকে পূর্ণিমার চাঁদকে দেখে মনে পড়ল সেই কথা। আপনার যে কত প্রেম মনে, মাথায়, শরীরে। আমার ভালো লাগছে না তো। এসব ভেজাল কবে যাবে? প্লিজ এইসবে আমাকে আর আনবেন না, আমি শুনতে চাই না। আরে আমি তো তোমায় এনেছি রাতে ঘোরার জন্য, আর ওদের সাথে কথা বলার রুচি ছিল না আমার, তবু এসেছি আমার কিছু দরকারে। তবে দরকার শেষ হয়ে গেছে। কেটে যায় বেশ কয়েকটা দিন। নাজিয়া হোস্টেলে এসেছে কয়েকটা দিন হলো। আজকে আনায়া আসবে দেখা করার জন্য। তার মিসকে বলে ছুটি নিয়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে নাজিয়া। রিক্সা করে যাবে সে। আনায়া দেওয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা হয় নাজিয়া। তবে সুদূরে চোখ যায় তার, চক্ষু চড়ক গাছ হয়ে যায়, মুখ দিয়ে আপনা আপনি বের হয়। তাহিয়া রিক্সা থেকে এদিকে ওদিকে তাকায়। তড়িঘড়ি মাস্কটা পরে নেয় সে। বাইরে বের হয়েছে অনেকদিন পরে, কিন্তু মাস্ক পরতে তার ভালো লাগে না। এই শহরের অলিগলিতে সে ঘুরে বেড়ায় এই শহরে থেকে, অথচ তার একটা প্রিয় মানুষের সাথে ও দেখা হয় না। খুব সাবধানতা অবলম্বন করে থাকে সে। পান থেকে চুন খসলেই নিবরাসের কাছে খবর পৌঁছে যাবে, আর নিবরাসও তাকে সহজছাড়া করবে। হাজারো চিন্তাভাবনা শেষ হলো যখন সে তার বাড়ির সামনে পৌঁছায়। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ভিতরে চলে যায়। বাড়িটা পুরনো বলা চলে। বাইরেটা দেয়ালের রং পুরনো হয়ে শাওলা পড়ে আছে। ভিতরে যেতেই একজন মহিলা তাকে পানির গ্লাস এগিয়ে দেয়। মহিলাটা বৃদ্ধ বলা যাবে না, আবার বেশি শক্তপোক্তও বলা যাবে না। সোফায় বসে পানি পান করে তাহিয়া। তখন শিরিন বেগম বলেন, আর কতদিন পালিয়ে বেড়াবে? যতদিন না সে চায়। আমার বোন তো তাকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে।
তোমার বোনের ভুল ধারণা ভেঙে দাও। ভাঙবো, কিন্তু মিমি জানো কি, সে বিয়ে করে নিয়েছে। আচ্ছা, আমার কথা ও ভাবলো না একটিবার? সে তোমায় ভালোবাসে না। ইস, আমায় কেউ ভালোবাসে না। সব বাদ দাও তাহিয়া, তোমার বাবা বোন তো এখনো তোমায় মিস করে। সব বাদ দিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়াও আর তোমার ফুফির আসল মুখোশটার সামনে আনো। আনবো খুব শীঘ্রই। এই মহিলা আমাকে মেরে ফেলতে চাইলো। সেদিন নিবরাস গিয়েছিল সেখানে, শামীম সর্দারের বলা কথাগুলো রেকর্ড করে নিয়েছে আর থ্রেট দিয়েছে এটা পুলিশের কাছে দিয়ে তাদের সব কালো পথের ব্যবসা বন্ধ করে দিবে। তবে শর্ত দিয়েছে একটা, এখানে যা হবে বাইরের কাকপক্ষীও টের পাবে না। আমার কি মনে হয় জানো, নিবরাস জানতো আমায় ওরা কিডন্যাপ করবে। না হলে এত সুন্দরভাবে অত অল্প সময়ে কেউ সবটা প্ল্যান মাফিক করতে পারে? সেদিন আমাকে ছেড়ে দেয়া হয়, নিবরাসের কথা অনুযায়ী আরেকটা মেয়েকে আনা হয়, সম্ভবত কোনো হসপিটাল থেকে আনা হয়। মেয়েটার পরিচয় বা পরিবারের কারো খোঁজ ছিল না, জানা নেই আমার। তবে আমাকে বাঁচানোর জন্য মেয়েটার সাথে অন্যায় করা হয়। মেয়েটাকে চেয়ারে বসিয়ে তার মুখে অ্যাসিড ঢেলে তার মুখটা বিকৃত করে দেয়া হয়। নিবরাসের কাজ হতেই সে আমায় নিয়ে বেরিয়ে আসে সেদিন। আমাদের গাড়ি চলে আসে সেখান থেকে, জঙ্গল আবৃত জীবপল্লী গ্রাম থেকে কোলাহলময় নগরীতে চলে আসা হয়। সেখানে কি হয়েছিল জানা নেই, তবে তখন আমার মনে হয়েছিল নিবরাস আমায় ভালোবাসে হয়তো, নাহলে আমার প্রাণ কেন বাঁচাবে? আজও বিশ্বাস করি সেটা, কিন্তু কয়েকদিন হলো বিশ্বাস আর মনটা ভেঙে গেছে যখন শুনেছি নিবরাস বিয়ে করেছে। আসলে সে আমার ভাগ্যে নেই, তবে শখের পুরুষ সে আছে এবং থাকবে শখের হয়ে। আচ্ছা মিমি, তুমি বলো, সে তো চাইতো আমি তাকে বিরক্ত না করি। আমি মরে গেলেও তো তার কিছু যায় আসে না, বরং তার শান্তি। কিন্তু সে আমায় বাঁচালো সেদিন, অ্যাসিডে পুড়ে এই রূপটা বিভৎস হওয়া থেকে, তাইপানের বিষাক্ত বিষের ছোঁয়া থেকে। ইস, সেদিন আমার মুখ পুড়ত, সেই সাথে আমার শরীরের প্রত্যেকটা অংশ নীলচে বর্ণ ধারণ করে সব খুইয়ে খুইয়ে পড়ত। ভেবেছ কতটা ভয়ঙ্কর মৃত্যু আমার জন্য লেখা ছিল? এই নেতাকে আমি বুঝি না মা, আসলে তার মাথায় কি ঘুরছে?